আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। তোমাদের পরিবারের সকলেই নিশ্চয়ই ভালো আছে। আমিও ভালো আছি। তো আজকে আমার অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মনা আক্তার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। তো আজকে আমি তোমাদেরকে যে কোর্সটি পড়াবো তার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু বিজনেস, এবং আজকে আমার আলোচনার টপিক হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড। এবং এই ইন্টারন্যাশনাল ট্রেডের আজকে আমি এলসি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো গত ক্লাসে আমি এলসির সংজ্ঞা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা এলসির প্রয়োজনীয়তাটা নিয়ে আলোচনা করব, যে এলসি কেন প্রয়োজন। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এলসি কিন্তু অপরিহার্য একটি বিষয়। এলসি ছাড়া বিজনেস আসলে ইনকমপ্লিটই বলা যায়, কারণ অর্থের যে নিষ্পত্তি সেটা মূলত এই এলসির মাধ্যমেই করা হয়। দেনা পাওনার যে নিষ্পত্তিটা, বিশেষ করে ফরেন যে বিজনেসগুলো রয়েছে সেই বিজনেসগুলোর ক্ষেত্রে বা লোকাল যে বিজনেস আছে সেখানেও কিন্তু এলসির অপরিসীম ভূমিকা রয়েছে। তো আমরা একটু দেখি, যদি বোর্ডে দেখো লেখা আছে যে ইম্পর্টেন্স বা অ্যাডভান্টেজেস অফ এলসি। প্রথমটা এটা দেখেছি আমি, ইম্পর্টেন্স অফ এলসি ফ্রম দ্য এক্সপোর্টার্স পার্সপেক্টিভ, মানে রপ্তানিকারকের দৃষ্টিকোণ থেকে এলসির গুরুত্বটা কি। প্রথমে যেটা লেখা আছে যে সার্টেনিটি অফ গেটিং লোন। যখন এলসি প্রদান করা হয়, এলসি কে প্রদান করে? এলসি কিন্তু প্রদান করে মূলত আমদানিকারক রপ্তানিকারকের অনুকূলে। কিভাবে করে? আমদানিকারক রপ্তানিকারকের কাছে যখন ফরমাইশপত্র পাঠায় তখন সেখানে তাদের চুক্তিতেই উল্লেখ থাকে যে তারা কোন টার্মস অ্যান্ড কন্ডিশন ব্যবহার করে তাদের পণ্যটির পেমেন্ট নিশ্চিত করবে। তো এই পেমেন্ট দেওয়ার জন্যই মূলত মানে বৈদেশিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এলসি। অর্থাৎ আমদানিকারক বা ক্রেতা তার মনোনীত ব্যাংকে গিয়ে ঋণপত্র ইস্যু করে রপ্তানিকারকের অনুকূলে। ফলে যখন এই রপ্তানিকারকের অনুকূলে এলসি খোলা হয় তখন সেই এলসির যে ডকুমেন্টসগুলো সেটা রপ্তানিকারকের ব্যাংকে আমদানিকারকের ব্যাংক পাঠিয়ে দেয়, ডকুমেন্টসগুলো পাঠায় শুনতে। তো সেই ডকুমেন্টসগুলো আবার রপ্তানিকারকের ব্যাংক প্রয়োজনীয় কাজকর্ম করে, অর্থাৎ সেই কাগজপত্রগুলোর যেখানে যেখানে সিগনেচার লাগবে বা তাদের যে পার্টি মানে মূলত রপ্তানিকারক, সেই রপ্তানিকারকের যেখানে যে তথ্য প্রয়োজন বা যে তথ্য ইনক্লুড করা দরকার সেগুলো করার পরে তারা আবার মাল যখন বা কোর্সগুলো বা যেটা ইম্পোর্ট করা হচ্ছে সেই দ্রব্যটি যখন আবার তারা পরিবহনে উঠিয়ে দেয় বা ক্যারিয়ারে উঠিয়ে দেয়, সেই ক্যারিয়ারে উঠিয়ে দেওয়ার পরে তারা কিন্তু আবার সেই ডকুমেন্টসগুলো মানে আমদানিকারকের ব্যাংকে পাঠায়, সেটা ইন্টারন্যাশনাল কুরিয়ারের মাধ্যমে পাঠায়। তো সেই ডকুমেন্টস যখন আবার আমদানিকারকের ব্যাংকে আসে, সেই আমদানিকারকের ব্যাংক আবার সেটার জন্য যদি সেটা হয় ক্যাশ এলসি বা অ্যাড সাইড এলসি, সেক্ষেত্রে কিন্তু 5 কার্য দিবসের মধ্যে তারা সেই ক্যাশটা পেমেন্ট করে দেয়। আর যদি সেটা ক্যাশ এলসি না হয় তাহলে সেখানে তারা মানে অ্যাকসেপ্টেন্স দিয়ে সেখানে সেটা 90 দিন মেয়াদি বিল হতে পারে বা 120 দিন বা 180 দিন, যে কোনো মেয়াদে আর কি অ্যাকসেপ্টেন্স দিয়ে ডকুমেন্টটা তারা রাখে। এবং যখনই মালটা দেশের বন্দরে আসে তখন বন্দরে আসার পরে বিল অফ এন্ট্রি যখন হয় তখন তারা আবার এই টাকাটা 120 দিন পরে বা যে মেয়াদে আসলে এলসিটা করা হয়েছে সেই মেয়াদ অ্যাকসেপ্টেন্স দেওয়ার পর থেকে সেই নির্দিষ্ট মেয়াদের পরে গিয়ে আসলে পেমেন্টটা দেওয়া হয়। তো এই যে সময়টা, ধরো 90 দিন বা 120 দিন বা 180 দিন, যে মেয়াদেই এলসিটা হোক না কেন, সেই মেয়াদের মধ্যে যদি রপ্তানিকারকের অর্থের প্রয়োজন হয় তখন রপ্তানিকারক কিন্তু তার এই যে বিলের যে মানে এলসির যে অ্যাকসেপ্টেন্স দিল আমদানিকারকের ব্যাংক, সেই অ্যাকসেপ্টেন্সের অনুকূলে রপ্তানিকারক তার ব্যাংক থেকে কিন্তু লোন নিতে পারে। তো এই যে লোন নিতে পারে, এটা কি 100% লোন নিতে পারে? 100% না, আসলে এটা হচ্ছে ব্যাংকের সাথে রপ্তানিকারকের সম্পর্কের উপর নির্ভর করে যে সে কী পরিমাণ লোন নিতে পারে। সাধারণত এটা 70% লোন সাধারণত ব্যাংক গ্রান্ট করে, তবে এটা ক্ষেত্র বিশেষে কিন্তু কম বেশি হয়। মানে এটা হচ্ছে মূলত রপ্তানিকারকের সাথে তার ব্যাংকের যে সম্পর্ক সেই সম্পর্কের উপরই আসলে বেশি নির্ভর করে।
তো এটাই বলা হচ্ছিল যে সার্টেনিটি অফ গেটিং লোন, মানে এলসির এগেনস্টে, এলসির যে অ্যাকসেপ্টেন্স তার এগেনস্টে রপ্তানিকারক কিন্তু তার ব্যাংক থেকে প্রয়োজনীয় অর্থ মানে ঋণ হিসেবে নিতে পারে বা আর্থিক সহায়তা লাভ করতে পারে। তবে এক্ষেত্রে একটি কথা আছে, ধরো 120 দিন পর বা 90 দিন পর বা যে মেয়াদটা শেষ হবে সেই মেয়াদের পর যখন টাকাটা মানে আমদানিকারকের ব্যাংক রপ্তানিকারকের ব্যাংকে পেমেন্টটা দিয়ে দিবে, এই যে দেওয়ার পরে রপ্তানিকারক কিন্তু সেই যে তার যে 100% টাকা তো আর পাবে না, যেহেতু সে অলরেডি লোন নিয়েছে, ধরো 70% লোন নিয়েছে, তখন ওই ব্যাংক কী করবে 70% লোন প্লাস ইন্টারেস্ট দুটো বাদ দিয়ে যে পরিমাণ অ্যামাউন্ট থাকে সেই অ্যামাউন্টটা কিন্তু সেই রপ্তানিকারকের অ্যাকাউন্টে ক্রেডিট করবে। তো এই পয়েন্টটার মেন উদ্দেশ্যটা কি, যে সার্টেনিটি অফ গেটিং লোন হচ্ছে যে এটাই এলসির অ্যাকসেপ্টেন্সের এগেনস্টে এলসির পেমেন্ট পাওয়ার আগে, যেহেতু এলসির পেমেন্ট পেতে সময় লেগে যায়, সেই সময়টার মধ্যে যদি রপ্তানিকারকের কোনো অর্থের প্রয়োজন হয় তখন সেই বিল অফ এলসির অ্যাকসেপ্টেন্সের এগেনস্টে তারা লোন নিতে পারে বা আর্থিক সহায়তা ব্যাংক থেকে নিতে পারে, এটাই বলা হচ্ছে। তো এরপরে যেটা বলা হয়েছে দেখো বিতে, মিনিমাম রিস্ক অর গেটিং সিকিউরিটি, মানে এখানে ন্যূনতম হচ্ছে মিনিমাম রিস্ক মানে ন্যূনতম ঝুঁকি অথবা নিরাপত্তা বিধান যেটা রপ্তানিকারকের জন্য হয়। কারণ যখনই রপ্তানিকারক এলসির অ্যাকসেপ্টেন্স পায় তার মানে হচ্ছে সে নিশ্চিত যে ব্যাংক অবশ্যই কি করবে, তার পেমেন্ট দিবে। যদি আমদানিকারক কোনো কারণে ব্যর্থ হয় তারপরেও ব্যাংক মানে অ্যাকসেপ্টেন্স প্রদানকারী ব্যাংক অবশ্যই মানে ওই এলসি এগেনস্টে অর্থটা প্রদান করবে, মানে ফুল পেমেন্ট তারা পাবে, মানে একটা নিশ্চয়তা, মানে এখানে অর্থ মার যাবার কোনো ভয় নেই। তো এটাই বলছে যে যেহেতু বৈদেশিক বাণিজ্যে দুটো দেশের আলাদা নাগরিকগণ কাজ করে থাকে, সেহেতু পরস্পরকে হয়তো তারা ব্যক্তিগতভাবে চিনে না, অনিশ্চয়তা কাজ করে, কিন্তু যখনই ব্যাংক থেকে এলসি প্রদান করা হয় এবং অ্যাকসেপ্টেন্স দেওয়া হয় তখন থেকে কিন্তু তাদের মধ্যে নিশ্চয়তা আসে যে না, এই এলসির টাকা অবশ্যই পাওয়া যাবে। মানে এখানে টাকা মানে মার যাওয়ার বা টাকা না পাওয়ার কোনো সম্ভাবনা নেই, মানে 100% পাবেই। 3 নাম্বার দেখো বলছি কি, ফ্রি ফ্রম এক্সচেঞ্জ কন্ট্রোল অ্যাক্ট, মানে বিনিময় আইন যেটা আছে, বিনিময় নিয়ন্ত্রণ আইনের ক্ষেত্রে যে জটিলতা সেটা থেকে মুক্ত। কিভাবে দেখো, যে এলসি যখন করা হয় একটা দেশের মানে দুটো দেশের মধ্যে যদি বাণিজ্য হয়, বৈদেশিক বাণিজ্য হয়, সেখানে এক পক্ষ আমদানিকারক এক পক্ষ রপ্তানিকারক। তো রপ্তানিকারক কিন্তু আমদানিকারকের দেশের সমস্ত আইন কানুন জানে না, জানাটা না জানাটাই স্বাভাবিক। যেমন আমাদের দেশে মদ কিন্তু সরাসরি কেনা বেচা নিষিদ্ধ, তাই না, শুধুমাত্র লাইসেন্সধারীরাই এটা কেনা বেচা করতে পারে। তো এরকমই বিষয়টা, যেখানে এখন একটা দেশ থেকে যদি মদ আমদানি করতে যায় তাহলে সেই দেশ কিন্তু নাও জানতে পারে, মানে সেই দেশের রপ্তানিকারক নাও জানতে পারে যে এই দেশে মদ কেনাবেচা নিষিদ্ধ। তো যখন একটা দেশের আমদানিকারক রপ্তানিকারকের অনুকূলে এলসি প্রদান করে, তখন এলসি পাওয়ার পরে রপ্তানিকারক নিশ্চিত হয় যে না, তার প্রোডাক্টটি ওই আমদানিকারকের দেশে নিষিদ্ধ নয়। কিভাবে নয় দেখো, কারণ একটি দেশের ব্যাংক যখন এলসিটি প্রদান করবে সে কিন্তু দেশের আইন কানুন মেনেই এলসি প্রদান করবে। তার মানে কি, কন্ট্রোল অ্যাক্ট যেটা আছে একটি দেশে প্রচলিত, সে কন্ট্রোল অ্যাক্ট মানে বিনিময় এক্সচেঞ্জ কন্ট্রোল অ্যাক্টটাকে অবশ্যই সে মেনটেন করেই তো এলসিটা প্রদান করবে। তাই যখনই রপ্তানিকারকের ব্যাংক আমদানিকারকের ব্যাংক হতে এলসি পায় তখন কিন্তু রপ্তানিকারক নিশ্চিত হয় যে না, তার প্রোডাক্টটি ওই দেশে নিষিদ্ধ নয় এবং সে এই আমদানি রপ্তানি বাণিজ্যে কোনো ধরনের জটিলতার মুখোমুখি হবে না। অর্থাৎ তার যে রপ্তানিকৃত প্রোডাক্টটি রয়েছে আমদানিকারকের দেশে, সেটি ওই দেশে বহুলভাবে ব্যবহৃত বা সেটা ওই দেশের সরকার কর্তৃক গ্রহণযোগ্য বা ওই দেশের জনগণ কর্তৃক গ্রহণযোগ্য একটি প্রোডাক্ট, যার কারণে সে পরবর্তীতে কোনো ধরনের জটিলতায় পড়বে না। তো এই দৃষ্টিতে চিন্তা করলে কিন্তু রপ্তানিকারকের জন্য এলসিটি অত্যন্ত প্রয়োজনীয় একটি ডকুমেন্ট। তো এরপরে আমরা আসি, এছাড়া আরও অনেক সুবিধা আছে যেটা পরবর্তী আলোচনায় হয়তো তোমরা আমার কাছে জানতে পারবে। তো এবার আসি ইম্পর্টেন্স অফ এলসি ফ্রম দ্য ইম্পোর্টার্স পার্সপেক্টিভ, মানে আমদানিকারকের দৃষ্টিকোণ থেকে এলসির কি প্রয়োজনীয়তা বা সুবিধা সেটা জেনে নিই এখন। তো শুরুতে যেটা বলেছে দেখো, বাইং গুডস উইদাউট ক্যাশ, মানে
নগদ অর্থ ছাড়াই পণ্য ক্রয়। সাধারণত যখন আমদানিকারক ফরমায়েশ প্রদান করে তখন চুক্তিতে উল্লেখ থাকে এলসির কথা। তো এলসিটা আসলে কি? ঋণপত্র। যেহেতু এখানে কিন্তু ক্যাশ লেনদেনটা সাথে সাথে হচ্ছে না, তোমার যখন পণ্যের অর্ডার যাচ্ছে তখনই কিন্তু তোমাকে ক্যাশ দিয়ে দিচ্ছি না, মানে আমদানিকারক রপ্তানিকারকের সাথে সাথে ক্যাশ দিচ্ছে না, বরং আমদানিকারক তার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বা তার মনোনীত ব্যাংকের মাধ্যমে রপ্তানিকারকের মনোনীত ব্যাংকে কিন্তু এলসি বা লেটার অফ ক্রেডিট বা ঋণপত্র ইস্যু করে পাঠাচ্ছে। মানে এখানে বিষয়টা ঋণের মাধ্যমে হচ্ছে, এখানে নগদ অর্থের মাধ্যমে হচ্ছে না, যতক্ষণ না পর্যন্ত পেমেন্ট দেওয়া হচ্ছে। পেমেন্টের আগ পর্যন্ত এই যে মালটা এলসি করে রপ্তানিকারকের মানে দেশ থেকে আমদানিকারকের দেশে প্রবেশ করলো, এই পর্যন্ত কিন্তু নগদ অর্থের কোনো লেনদেন হয় না। হয় কখন? যখন এলসির অ্যাকসেপ্টেন্স দেওয়া হয় তারপরে গিয়ে ক্যাশ পেমেন্টটা করা হয় বা পেমেন্টটা করা হয়। তো বিষয়টা হচ্ছে এরকম যে পণ্যটি আসলে ক্রয় করার সময়, মানে ক্রয় অর্ডার থেকে শুরু করে পণ্যটি দেশের বন্দরে আসা পর্যন্ত বা চুক্তিতে উল্লেখিত সময়ের আগ পর্যন্ত কিন্তু আসলে কি করা হচ্ছে না, এখানে নগদ অর্থের লেনদেন হচ্ছে না। সেজন্যই বলা হয়েছে যে বাইং গুডস উইদাউট ক্যাশ, মানে ক্যাশ ছাড়াই পণ্যটিকে ক্রয় করা হচ্ছে। যখন পণ্যটি আমদানিকারকের নিকট চলে আসছে তখন কিন্তু এটার পেমেন্ট দেওয়া হচ্ছে। ফলে আমদানিকারকে কিন্তু কোনো ক্ষতির মুখে পড়ছে না। আবার রপ্তানিকারকের দৃষ্টিতে তো আমরা আগেই পড়িয়েছি যে ওখানে আবার বিমাকারী থাকে তার পণ্যের বিমার দেওয়ার জন্য, মানে কোনো ক্ষতিগ্রস্ত হলে পণ্য কোনো কারণে সেক্ষেত্রে বিমাকারী হয়তো সেই ক্ষতিপূরণ দিবে। মানে এখানে রপ্তানিকারক বা আমদানিকারক তারা কিন্তু পারতপক্ষে ক্ষতিগ্রস্ত হচ্ছে না। তো এটাই বলা হচ্ছে যে বাইং গুডস উইদাউট ক্যাশ, মানে এখানে ক্রেতা পণ্য ক্রয় করতেছে ব্যাংকের নিশ্চয়তার মাধ্যমে, এবং যখন ধরো পেমেন্টের সময় আসে, যদি কোনো কারণে ক্রেতার কাছে অর্থ না থাকে তখন কিন্তু ব্যাংক কী করে, ব্যাংক ওই ক্রেতার হয়ে অর্থটা পরিশোধ করে দেয়। মানে যে পরিমাণ অ্যামাউন্ট দেওয়ার কথা, পণ্যের মূল্য হিসেবে পরিশোধ করার কথা, সেই অর্থটা ক্রেতার মনোনীত বা আমদানিকারকের মনোনীত ব্যাংক কী করে দিচ্ছে, পেমেন্ট করে দিচ্ছে। কিন্তু সেখানে আবার ক্রেতার যে অ্যাকাউন্ট সেইখানে লোন দেখাচ্ছে। মানে এই যে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এলসিগুলোর ক্ষেত্রে মূলত এই কাজটি বেশি হয়ে থাকে যে আসলে ব্যাংকগুলোই কিন্তু অর্থের লেনদেনগুলো করে থাকে, এবং যখনই পেমেন্ট আসে বা পেমেন্ট দেওয়ার হয় তখন সেগুলো ব্যাংকগুলোই আসলে এই অর্থগুলার যে সংস্থান বা অর্থগুলোর যে মানে যে যে জায়গায় যাবে, পোস্টিং হবে, সেগুলো কিন্তু ব্যাংকগুলোই মূলত মেনটেন করে। ধরো আমি যেটা বলছিলাম যে যখন আমদানিকারকের অর্থ পেমেন্টের সময় হলো যে আমদানিকারকের কাছে পর্যাপ্ত অর্থ নেই, মানে তার অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ নেই, তখন ব্যাংকগুলো তার অ্যাকাউন্টে লোন ক্রিয়েট করে কিন্তু তারা পেমেন্টটা দিয়ে দিচ্ছে, এবং পরবর্তীতে সেটা তারা তাদের মানে আমদানিকারকের কাছ থেকে বা তাদের গ্রাহক যিনি আছেন ক্রেতা তার কাছ থেকে কিন্তু তারা সেটা পরে নিয়ে নিচ্ছেন। কিন্তু এলসির মাধ্যমে যে বৈদেশিক বাণিজ্যটা সেটা কিন্তু সম্পূর্ণভাবে এবং সাবলীলভাবে কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপরে আসি ফ্যাসিলিটিস ইন রিপেমেন্ট অফ লোন। ধরো এখন তো করোনাকালীন সময়, আচ্ছা এটা বাংলাটা বলে দিই না, ফ্যাসিলিটিস ইন রিপেমেন্ট অফ লোন মানে ঋণ পরিশোধের সুবিধা বা পুনরায় ঋণ পরিশোধের সুবিধা। যাই হোক, এই যে করোনাকালীন সময়ে প্রত্যেকটা দেশই কিন্তু এই আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা অসুবিধায় রয়েছে। এই মানে লোনের যে পেমেন্ট বা এলসি পেমেন্ট সব কিছুর মধ্যেই একটু অস্বাভাবিকতা এসেছে। তো যার ফলে প্রত্যেকটা দেশেই কিন্তু এই যে আন্তর্জাতিক বাণিজ্যে তারা এলসির ক্ষেত্রেও অনেকে অনেক ধরনের কন্ডিশন চাপিয়ে দিচ্ছে। তো এটা তো করোনাকালীন সময় যে একটা প্রাকৃতিক বিপর্যয়ের সময়, এছাড়াও কিন্তু অনেক সময় যদি কোনো বিক্রেতার সময়ের দরকার হয়, যেমন কোনো আমদানিকারকের বা রপ্তানিকারকের এখানে আসলে মূলত আমরা যেটা বলবো যে বিক্রেতার নিকট আমদানিকারক যদি কিছু সময় চায় যে তার অর্থ পেমেন্ট করার জন্য, সেক্ষেত্রে অনেক ক্রেতাই আছেন বা রপ্তানিকারক আছেন যারা মেয়াদি ড্রাফটের কথা উল্লেখ করে দেন এলসিতে। ফলে দেখা যায় যে মানে যিনি ক্রেতা তিনি হয়তো কিছু সময় পরে, মানে যে সময়ের মধ্যে পেমেন্টটা দেওয়ার কথা তার কিছু সময় পরে গিয়ে পেমেন্টটা দিচ্ছে।
বাংলাদেশেও কিন্তু এরকম হচ্ছে করোনার কারণে, যেমন অনেকগুলো কোম্পানিকেই তাদের বায়াররা বলছেন যে তারা কিছুদিন পরে পেমেন্ট দিবে। তো এক্ষেত্রে কিন্তু মেয়াদি ড্রাফট ইউজ করা হয় এই এলসি পেমেন্টের ক্ষেত্রে। মানে এই সুবিধাটাও কিন্তু আমদানিকারক পেয়ে থাকেন, যে যে সময়টা এলসি অ্যাকসেপ্টেন্সের ছিল সেখানে তারা হয়তো মেয়াদি ড্রাফটের কথাটা উল্লেখ করে দেওয়ার কারণে তারা আরও কিছু বেশি সময় পরে গিয়ে এই পেমেন্টটা, মানে যে প্রোডাক্টটা আমদানি করা হয়েছে সেই প্রোডাক্টটার ভ্যালুটা আরও পরে পেমেন্ট করা হচ্ছে, যেটার সুবিধা আমদানিকারক পাচ্ছেন। তো এটারও কিন্তু অনেক গুরুত্ব রয়েছে, কারণ আপৎকালীন সময়ে এই অর্থের স্থানান্তরে সাধারণত এই বা বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্র এই যে ছোট ছোট বিষয়গুলো ঘটতেই পারে, এবং এইগুলো সুবিধার জন্য ইউসিপি, যেটা আমরা আইসিসি ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স ইউসিপি এর অধীনে কিছু নিয়মকানুন রয়েছে, সেই নিয়মকানুনের মাধ্যমেই কিন্তু সব কিছু করা হয়। এখানে আমি তুমি চাইলাম এভাবে কিন্তু কিছু হয় না, যেহেতু ইউসিপি এর অধীনে যে নিয়মাবলী রয়েছে সেই নিয়মাবলীকে কিন্তু মেনে তারপরেই এলসির পেমেন্ট বা অ্যাকসেপ্টেন্স সব কিছু কিন্তু সেই নিয়মাবলী মেনেই করতে হয়। তো এই ছিল আমাদের ইম্পর্টেন্স বা অ্যাডভান্টেজেস অফ এলসি। এরপরে আমরা পড়বো এখন জড়িত পক্ষসমূহ, এলসির সাথে জড়িত পক্ষসমূহ। তো এখন আমরা দেখছি পার্টিস রিলেটেড উইথ এলসি। তো যেহেতু এলসির সাথে জড়িত পক্ষসমূহের মধ্যে প্রথমে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে কমার্শিয়াল পার্টিস বা বাণিজ্যিক পক্ষসমূহ। তো বাণিজ্যিক পক্ষসমূহের মধ্যে প্রথমে দেখো যেটা আছে দ্য অ্যাপ্লিকান্ট। তাহলে অ্যাপ্লিকান্ট কে? অ্যাপ্লিকান্ট হচ্ছে যিনি ক্রেতা বা আমদানিকারক তিনি অ্যাপ্লিকান্ট। তিনি ব্যাংকে এলসি খোলার আবেদন করার পরেই কিন্তু তার আবেদন অনুযায়ী এলসি খোলা হবে। তার মানে বাণিজ্যিক পক্ষের মধ্যে প্রধান যে পক্ষ তিনি হচ্ছে আবেদনকারী বা অ্যাপ্লিকান্ট, বা আমরা যদি এক কথায় বলতে চাই ক্রেতা। যিনি ক্রেতা তাকে বা আমদানিকারক তাকেই বলা হচ্ছে দ্য অ্যাপ্লিকান্ট। ইউসিপি 600 অনুযায়ী মূলত ক্রেতাকেই অ্যাপ্লিকান্ট হিসেবে ব্যক্ত করা হয়েছে। তো এরপরে আসি দ্য বেনিফিশিয়ারি বা প্রথম সুবিধাভোগী। বেনিফিশিয়ারি এখানে আমরা বিক্রেতা, পণ্য সরবরাহকারী বা রপ্তানিকারককে বুঝাবো। এলসিতে যার অনুকূলে ব্যাংক এলসি খুলবে তাকেই মূলত বলা হচ্ছে বেনিফিশিয়ারি। যেটা আমি বলছিলাম যে সেটা রপ্তানিকারক হতে পারে, সে পণ্য সরবরাহকারী হতে পারে বা বিক্রেতা হতে পারে। এরপরে দেখি আমরা বিতে বলা হচ্ছে ব্যাংকার্স। দেখো এলসির সাথে জড়িত পক্ষগুলোর মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, যেমন ক্রেতা এবং বিক্রেতা তো অবশ্যই আছে, তার সাথে রয়েছে ব্যাংক। কারণ এলসিটা হওয়াই মূলত ব্যাংক টু ব্যাংক, এখানে পার্সন টু পার্সন হয় না, এটা ব্যাংক টু ব্যাংক হয়ে থাকে। সেহেতু ব্যাংক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এলসির ক্ষেত্রে। তো দেখো প্রথমে যে ব্যাংকের কথা বলা হয়েছে সেটি হচ্ছে দ্য ইস্যুইং ব্যাংক, মানে ইস্যুকারী ব্যাংক। ক্রেতা বা আমদানিকারক যে ব্যাংকের মাধ্যমে বা তার দেশে প্রচলিত যে ব্যাংকের মাধ্যমে এলসি খুলবে বা আমদানিকারকের বা ক্রেতার অনুরোধে যে ব্যাংক এলসি খুলতে সম্মত হয়েছে তাকেই বলা হচ্ছে ইস্যুকারী ব্যাংক। তো প্রত্যেকটি দেশে আইন দ্বারা নির্দিষ্ট করা আছে, সব ব্যাংকের সব শাখায় কিন্তু এলসি করে না। নির্দিষ্ট ব্যাংক আছে, তার নির্দিষ্ট শাখা আছে, সেখান থেকেই এলসি করা হয়। আসলে ফরেন এক্সচেঞ্জ ডিপার্টমেন্ট যে শাখাগুলোতে থাকে ব্যাংকের, সেই শাখাগুলোতেই মূলত এলসি করা হয়। তো ইস্যুইং ব্যাংকটা যেটা আমরা বুঝলাম যে আমদানিকারকের দেশে বা ক্রেতার দেশের যে ব্যাংক এলসি করতে সম্মত হচ্ছে সেই ব্যাংকটাকে বলা হচ্ছে ইস্যুইং ব্যাংক। এরপরে দেখো কি বলা হয়েছে, দ্য অ্যাডভাইজিং ব্যাংক। এখানে উপদেশ দানকারী ব্যাংক। উপদেশ দানকারী ব্যাংক আবার কি? পৃথিবীর সব দেশে কিন্তু সব ব্যাংক, আমি একটু আগেও বলছিলাম যে এলসি করে না। এলসি করার জন্য প্রত্যেকটি দেশ কর্তৃক নির্ধারিত ব্যাংক রয়েছে। এখন আমি যদি আমদানিকারক হই, আমি এলসি খুলবো যে আমার ব্যাংকে। এখন আমার ব্যাংকের সাথে তো অন্য দেশের সব ব্যাংকের সমান যোগাযোগ থাকবে এটা আশা করা যায় না, তাই না? প্রত্যেকটা দেশের প্রত্যেকটা ব্যাংকের সাথে তো আর সুসম্পর্ক থাকে না। তো দেখা যায় প্রত্যেকটা দেশে কিছু নির্ধারিত ব্যাংক থাকে যারা এই এলসির কাজটি করে থাকে। অর্থাৎ ধরো আমি বাংলাদেশ একজন বায়ার, আমি চায়না থেকে কিছু পণ্য আমদানি করতে ইচ্ছুক। তো চায়নার সব ব্যাংক তো আর এলসি করবে না। দেখা গেল আমি জিনজিয়াং প্রদেশের একটি ব্যাংকের সাথে, বা আমার যিনি
রপ্তানিকারক তিনি জিনজিয়াং প্রদেশের তার একটি ব্যাংকে হয়তো তার অ্যাকাউন্ট রয়েছে, সেই ব্যাংকের মাধ্যমে সে লেনদেন করতে চাচ্ছে। তো দেখা গেল তার সেই ব্যাংকটির সাথে বা আমার যে ব্যাংকটি রয়েছে, আমি আমদানিকারক, আমার যে ব্যাংকটি রয়েছে সেই ব্যাংকের আসলে সেভাবে কোনো সম্পর্ক নেই। সেক্ষেত্রে ভায়া হিসেবে, মিডিয়া হিসেবে কোন ব্যাংকের সাথে আমার ব্যাংকের ভালো সম্পর্ক রয়েছে সেই ব্যাংকের সাথে আসলে আগে যোগাযোগ করতে হবে, এবং এজেন্সি চুক্তির মাধ্যমে জিনজিয়াং প্রদেশের ওই ব্যাংকটির সাথে আমার যে পরিচিত ব্যাংকটি রয়েছে তার কোনো সম্পর্ক রয়েছে কিনা সেটাও আগে দেখতে হবে। দেখা গেল যে জিনজিয়াং প্রদেশে আমার রপ্তানিকারকের যে ব্যাংকটি, তার সাথে আমি মিডিয়া হিসেবে যে ব্যাংকটির সাথে আমার সম্পর্ক ভালো, সেই ব্যাংকটিকে ব্যবহার করতে চাচ্ছি, তার এজেন্সি চুক্তি অনুযায়ী ভালো সম্পর্ক রয়েছে। তো এক্ষেত্রে আমি কিন্তু এলসিতে কি করব, অ্যাডভাইজিং থ্রু মানে ফিল্ড 78-এ উল্লেখিত, আমি শুরু থেকে বলি যে ইউসিপিতে ফিল্ড 78-এ যে নিয়মকানুনগুলো বর্ণিত রয়েছে সেই বিধান অনুসারে আমি অ্যাডভাইজিং থ্রু নামে আমার এলসিতে ওই ব্যাংকের নাম উল্লেখ করে রেসপেক্টিভ ব্যাংক হিসেবে আমি জিনজিয়াং প্রদেশের ব্যাংকটির নাম উল্লেখ করব, এবং আমি এলসিটি করব মিডিয়া ব্যাংক হিসেবে। ধরো আমার মিডিয়া বা আমার অ্যাডভাইজিং ব্যাংক হলো এইচএসবিসি ব্যাংক। এইচএসবিসি ব্যাংক যেহেতু ইন্টারন্যাশনালি একটি রিকগনাইজড ব্যাংক এবং এর মানে শাখার সংখ্যাও বেশি, বা স্ট্যান্ডার্ড চার্টার্ড, মানে এই জাতীয় ব্যাংক যেগুলো ওয়ার্ল্ড ওয়াইড তাদের মানে অধিক শাখা রয়েছে এবং মানে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে এরা ভালো অ্যাডভাইজিং ব্যাংক হিসেবে ভালো পারফরমেন্স দেখায়, সেহেতু আমি এই ক্ষেত্রে অ্যাডভাইজিং ব্যাংক হিসেবে ব্যবহার করলাম এইচএসবিসি ব্যাংকে, মানে মিডিয়া। যেহেতু চায়নার জিনজিয়াং প্রদেশের ওই ব্যাংকের সাথে আমার ব্যাংকের কোনো সম্পর্ক নেই, সেক্ষেত্রে আমার ব্যাংক কী করলো, এইচএসবিসি ব্যাংককে মিডিয়া হিসেবে গ্রহণ করে এলসিটা তার কাছে পাঠালো, মানে এইচএসবিসি ব্যাংকের কাছে পাঠালো। এইচএসবিসি ব্যাংক আবার যেহেতু এলসিটা রেসপেক্টিভ ব্যাংক হচ্ছে জিনজিয়াং প্রদেশের ব্যাংক, সেহেতু সেই ব্যাংকের কাছে আবার তারা এলসিটাকে পাঠিয়ে দিল, মানে সমস্ত ডকুমেন্ট তারা ওই জিনজিয়াং প্রদেশে পাঠালো। তো দেখা গেল কি এটা মিডিয়া হয়ে তারপরে হলো রেসপেক্টিভ ব্যাংকে গেল। তার মানে এখানে যে মিডিয়া এইচএসবিসি ব্যাংক সে হচ্ছে অ্যাডভাইজিং ব্যাংক। অর্থাৎ এখানে আমি যদি সোজা বাংলায় বলতে চাই, মিডিয়া ব্যাংক বলি বা অ্যাডভাইজিং ব্যাংক বলি, এই ব্যাংকটি হচ্ছে এমন একটি ব্যাংক যেটির সাথে আমদানিকারক এবং রপ্তানিকারক ব্যাংকের ভালো সম্পর্ক রয়েছে। যে ক্ষেত্রে আমদানিকারক রপ্তানিকারকের ব্যাংকের সাথে সরাসরি মানে যোগাযোগ করতে ব্যর্থ হয়, লেনদেনে ব্যর্থ হয়, তখন উপদেশ দানকারী ব্যাংকের শরণাপন্ন হয় এবং এই উপদেশ দানকারী ব্যাংকের মাধ্যমেই এই বৈদেশিক বাণিজ্যের লেনদেন কার্যক্রমটি সম্পাদন হয়, মানে এলসির যে কার্যক্রমটি সেটি সম্পাদন করা হয়। এটিকেই বলা হচ্ছে আসলে উপদেশ দানকারী ব্যাংক বা অ্যাডভাইজিং ব্যাংক। তো এখানে একটি শর্ত আছে, সেটা হচ্ছে যে অ্যাডভাইজিং ব্যাংকটির সাথে রপ্তানিকারকের ব্যাংকের বা আমদানিকারক ব্যাংকের এজেন্সি চুক্তির মাধ্যমে সম্পর্ক থাকতে হয়, অর্থাৎ ভালো সম্পর্ক থাকতে হয়, তাহলে সেই ব্যাংকটিকে অ্যাডভাইজিং ব্যাংক বলা যাবে। তো এরপরে আসি আমরা দ্য কনফার্মিং ব্যাংক। কনফার্মিং ব্যাংক হচ্ছে নিশ্চয়তা প্রদানকারী ব্যাংক। দেখো, বায়ার বা আমদানিকারক যখন প্রোডাক্টটির মানে কেনার জন্য এলসি ওপেন করে, তো দেখা গেছে যে নতুন বায়ার হলে অনেক সময় রপ্তানিকারকরা অনিশ্চয়তায় ভোগে যে নতুন বায়ার আসলে পেমেন্ট দিতে পারবে কিনা। এটা অনিশ্চয়তাটা অস্বাভাবিক কিছু না। তো এইসব ক্ষেত্রে কি হয় যে এই নতুন বায়ারের ব্যাংক তো এলসি দিল, তারপরেও যদি অতিরিক্ত তৃতীয় কোনো ব্যাংক এই নিশ্চয়তা প্রদান করে যে তারা ব্যর্থ হলে এই তৃতীয় ব্যাংক অর্থ পরিশোধ করবে, সেক্ষেত্রে বলা হচ্ছে যে এই যে তৃতীয় যে ব্যাংকটি মানে আরও অধিক নিশ্চয়তা প্রদান করছে, অতিরিক্ত নিশ্চয়তা প্রদান করছে, এই ব্যাংকটিকে বলা হচ্ছে দ্য কনফার্মিং ব্যাংক। সাধারণত এটা নতুন বায়ারদের ক্ষেত্রে বেশি হয়, কারণ যখনই একটি পণ্য আমদানি বা রপ্তানি হয় তখন কিন্তু তাদের সম্পর্কে ভালোভাবে জানার চেষ্টা আগে চলে যে বায়াররা কেমন, তাদের যে ক্রেডিট রেটিং রয়েছে সেই ক্রেডিট রেটিং অনুযায়ী তারা কি পরিমাণ মানে সবসময় লেনদেন করেছে, অর্থে তাদের পেমেন্ট কোনোটা বাকি আছে কিনা বা তারা আর্থিক কোনো ঝামেলা করেছে কিনা, এই তথ্যগুলো কিন্তু আগে থেকেই রপ্তানিকারক বা আমদানিকারকরা মানে জানার চেষ্টা করে। এই ক্রেডিট রেটিংয়ের জন্য কিন্তু আলাদা প্রতিষ্ঠান রয়েছে এবং
এই যে আমরা যতই বলি কেন বৈদেশিক বাণিজ্য কিন্তু খুব সহজ কিছু না, এটার জন্য প্রচুর ডকুমেন্টস লাগে, প্রচুর মেসেজ এক একটা মানে ডিপার্টমেন্ট থেকে চালাচালি হয়। কারণ দেখো এই যে এলসি পড়াচ্ছি, এলসিতে সুইফটের একটা ব্যাপার আছে যে প্রত্যেকটা এলসি, সেটা লোকাল এলসি হোক ফরেন এলসি হোক, সব কটা এলসি কিন্তু আগে সুইফটে হিট করে। মানে সুইফট যে আমরা সুইফট কোড নিয়ে অনেক কিছু শুনেছি, পেপারে পড়েছি যে বেলজিয়ামে যে সুইফটের যে দপ্তর রয়েছে সেই দপ্তরে প্রত্যেকটা এলসি হিট করে তারপরে কাজ করে, ফলে ওইখানে কিন্তু প্রত্যেকটা লোকাল এবং ফরেন এলসি সম্পর্কে কিন্তু যাবতীয় তথ্য তাদের কাছে থাকে এবং সেই তথ্যগুলো পরে তারা বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংকে পাঠায়। তো এভাবে কিন্তু এই যে বিভিন্ন দেশের সেন্ট্রাল ব্যাংকগুলো মানি লন্ডারিং সম্পর্কেও জানতে পারে, যে ভুয়া এলসি দিয়ে অর্থ পাচার করবে এটা কিন্তু এত সহজ না, ভাবলেই কিন্তু হয়ে যায় না। মানে বৈদেশিক বাণিজ্য খুবই জটিল একটা বিষয়, আবার এটা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এটার কিছু নিয়ম কানুন রয়েছে। আমি একটু পরে তোমাদের পেমেন্টের বিষয়ে পড়াবো। তো আমরা এখন পড়ছিলাম যে কনফার্মিং ব্যাংক, যে হচ্ছে অতিরিক্ত নিশ্চয়তা দিচ্ছে যে বায়ার যদি না পারে অর্থের পেমেন্ট দিতে, বা বায়ারের ব্যাংক বা এলসি প্রদানকারী ব্যাংকও যদি অর্থের পেমেন্ট দিতে না পারে, তাহলে সে এই যে তৃতীয় যে ব্যাংকটি অতিরিক্ত নিশ্চয়তা দিচ্ছে যে সে অর্থ পেমেন্ট করে দিবে। এক্ষেত্রে এই ব্যাংকটিকে বলা হচ্ছে দ্য কনফার্মিং ব্যাংক, যাতে রপ্তানিকারক অধিক নিশ্চয়তা লাভ করতে পারে। এরপরে দেখো বলা হয়েছে যে নমিনেটেড ব্যাংক। নমিনেটেড ব্যাংক হচ্ছে ওই ব্যাংকগুলো যেটা আমি ততক্ষণ আগেও তোমাদেরকে বলছিলাম যে পৃথিবীর প্রত্যেকটা দেশই তো আর এলসি খুলতে পারে না, মানে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা ব্যাংক এলসি খুলতে পারে না, আবার প্রত্যেকটা ব্যাংকে প্রত্যেকটা শাখাও এলসি খুলতে পারে না। তো এক্ষেত্রে আসলে আমদানিকারক তার এলসিতে যে ব্যাংকের কথা উল্লেখ করে দিবে রপ্তানিকারককে, যে ওই ব্যাংকে রপ্তানিকারক তার ডকুমেন্ট জমা দিবে, যে ব্যাংকটার নাম উল্লেখ করে দিল সেই ব্যাংকটাকে বলা হচ্ছে নমিনেটেড ব্যাংক। মানে এখানে রপ্তানিকারক আমদানিকারককে নিকট যে ডকুমেন্টসগুলো পাঠাবে, সেই ডকুমেন্টসগুলো যে ব্যাংকের মাধ্যমে পাঠাবে সেই ব্যাংকে নির্ধারণ করে দিচ্ছে আমদানিকারক, এবং সেটার নাম এলসিতে উল্লেখ করে দিচ্ছে, ফলে এখানে যে নামটা এলসিতে উল্লেখ করা হলো সেই নামটাকে বা সেই ব্যাংকটাকে বলা হচ্ছে নমিনেটেড ব্যাংক। এরপরে দেখো লেখা আছে কি 5 রিইম্বার্সিং ব্যাংক, এই যে এটা হচ্ছে পুনঃজমাকারী ব্যাংক। তো এই যে পুনঃজমাকারী ব্যাংকও কিন্তু একটা আর্থিক প্রতিষ্ঠান, যেটা এলসির ক্ষেত্রে যে পেমেন্ট হয় সেই পেমেন্ট নিষ্পত্তির ক্ষেত্রে কাজ করে বা পেমেন্ট সেটেলমেন্টে কাজ করে। মানে ইস্যুয়ার ব্যাংক এবং রিসিভার ব্যাংক, এই দুই ব্যাংকের মধ্যে সেটেলমেন্টের কাজটা করে মূলত এই পুনঃজমাকারী ব্যাংক বা ইনভার্সিং ব্যাংক। কিভাবে দেখো দাবি, মানে এই ব্যাংকটা মূলত আমদানিকারকের সাথে, মানে আমদানিকারকের সঙ্গী হিসেবে কাজ করে, কারণ এখানে যে পেমেন্টটা যাবে সেই পেমেন্টটা সঠিকভাবে সঠিক চ্যানেল যাচ্ছে কিনা এবং সঠিক খাতে যাচ্ছে কিনা, এখানে জঙ্গি অর্থায়ন হচ্ছে কিনা বা এই অর্থায়নটা সঠিকভাবে হচ্ছে কিনা বা মানে অবৈধ কোনো খাতে যাচ্ছে কিনা, এইগুলো কিন্তু দেখে এই পুনঃজমাকারী ব্যাংক। আবার পুনঃজমাকারী ব্যাংক কিন্তু যদি কোনো পেমেন্ট আটকে যায়, যে রপ্তানিকারক দিতে পারছে না আমদানিকারক রপ্তানিকারককে দিতে পারছে না, কেন দিতে পারছে না সেক্ষেত্রেও কিন্তু তারা কাজ করে। দেখা যায় তাদের কিছু আপত্তির কারণে হয়তো বেনিফিশিয়ারি তার পেমেন্ট পাচ্ছে না এবং অ্যাপ্লিক্যান্টও তার পেমেন্ট দিতে পারছে না। তো অনেক বিষয় সেটেলমেন্টের ব্যাপার থাকে, এই যে সেটেলমেন্টের কাজটা করে মূলত এই পুরো বা রিইম্বার্সিং ব্যাংক। আমি একটু আগে যেটা বলছিলাম তোমাদের, যেমন প্রত্যেকটা এলসি সুইফটে হিট করে যায়, ঠিক তেমনি প্রত্যেকটা এলসির পেমেন্ট সম্পর্কে কিন্তু এই রিইম্বার্সিং ব্যাংক হচ্ছে সমস্ত খবর রাখে এবং তারা কিন্তু মেসেজগুলো সেন্ট্রাল ব্যাংকে দিয়ে থাকে। তো এই যে এই প্রতিষ্ঠানটি যে কাজটি করে, এই রিইম্বার্সিং ব্যাংকটি যদি কোনো কারণে পেমেন্টের সমস্যা হয় তাহলে তারা দাবিকারী ব্যাংকে কিন্তু সে পেমেন্টটা দিয়ে দেয় বা পেমেন্টটা সেটেল করে দেয়। মূলত এখানে পেমেন্ট সেটেলের জন্যই তারা বেশি কাজ করে থাকে এই রিইম্বার্সিং ব্যাংক, এবং এ লক্ষ্যে কিন্তু তারা চার্জ কাটেন। বিশেষ করে ফরেন এলসিতে তারা প্রত্যেকটা ফরেন এলসিতেই তাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ দিতে হয়। তো এরপরে আসি আমরা দ্য ট্রান্সফারিং ব্যাংক হচ্ছে তোমার ঋণপত্রে বা এলসিতে যদি উল্লেখ থাকে ট্রান্সফারেবল, তাহলে প্রথম বেনিফিশিয়ারির অনুরোধে যে ব্যাংক দ্বিতীয় বেনিফিশিয়ারিকে এলসিটি ট্রান্সফার করে তাকেই বলা হচ্ছে
দ্য ট্রান্সফারিং ব্যাংক। তো এরপরে আসি আমরা রিলেটেড পার্টিস। রিলেটেড পার্টিসের মধ্যে আরও আছে ইনস্যুরার বা বিমাকারী। কারণ প্রত্যেকটা পণ্য যখন পরিবহনে উঠানো হয় তখন সেটাকে বিমা করেই কিন্তু পাঠানো হয়। কারণ যদি বিমা করা না হয় তাহলে রপ্তানিকারক কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হবে। তো এই চিন্তা করে প্রত্যেকটা পণ্য অবশ্যই রপ্তানিকারক বিমা করে তারপরে সেটাকে জাহাজীকরণ করে। তাই বিমাকারীও কিন্তু এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পক্ষ। কারণ যদি কোনো কারণে পণ্য ক্ষতিগ্রস্ত হয় তাহলে বিমাকারী সেই ক্ষতিপূরণ বহন করে। তাই আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এলসির ক্ষেত্রে ইনস্যুরারও একটি পক্ষ। কারণ এলসি করা পণ্য অবশ্যই বিমাকৃত হতে হয়, এটাও এলসির একটা শর্ত। এরপরে আসি ক্যারিয়ার। ক্যারিয়ার হচ্ছে এখানে পরিবহন। যে কোনো পণ্যই সেটা আমদানি রপ্তানি করা হোক না কেন, সব পণ্যই কিন্তু কোনো না কোনো ক্যারিয়ারে করে আসে। সেটা বাস, ট্রাক, জাহাজ, আকাশপথ, যে কোনো পথেই আসতে পারে। তো এখানে ক্যারিয়ারটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ পণ্যের জাহাজীকরণ দলিল এলসির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। কারণ এই দলিলটি দেখাতে হয় বন্দরে এবং তারপরে বিল অফ এন্ট্রিতে কিন্তু এগুলো সব সংযুক্ত করে দিতে হয়। তাই এক্ষেত্রে ক্যারিয়ারের যে পরিবহন কর্তৃপক্ষ যে ডকুমেন্টসটা দেয়, যেটার নাম হচ্ছে ট্রান্সপোর্ট ডকুমেন্ট, সেটাও একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে এই আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এই ছিল আজকে তোমাদের সাথে আমার ক্লাস। নেক্সট ক্লাসে আমরা এলসি কীভাবে খোলে সে সম্পর্কে আলোচনা করবো এবং এলসি সম্পর্কে আরও ডিটেলস আলোচনা করব। তো ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ক্লাস এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।